একটা মনস্তাত্ত্বিক থ্রিলারে ডুব দিতে তৈরি তো? একদম। আজকে আমাদের হাতে সিডনি শেলডনের সেই বিখ্যাত বই দ্য নেকেড ফেস। হ্যাঁ, গল্পটা ডক্টর জ্যাড স্টিভেন্সকে নিয়ে, একজন খুব সফল সাইকো অ্যানালিস্ট। কিন্তু হঠাৎ করেই তার জীবনটা কেমন যেন খুন আর সন্দেহের এক ঘূর্ণিতে জড়িয়ে পড়ে। ঠিক তাই। আর বইটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মানুষটা অন্যের মনের গভীরে দেখতে পায় সে নিজেই কিভাবে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়। তার চারপাশের লোকজন, রোগী, সহকর্মী একের পর এক খুন হচ্ছে, আর সব দোষ পড়ছে তারই ঘাড়ে। শুধু দোষ না, পুলিশও তাকে সন্দেহ করছে। কি সাংঘাতিক চাপ! সেটাই তো আজকে আমরা চেষ্টা করব এই বইটার মূল রহস্য, চরিত্রগুলোর ভেতরে জটিলতা আর সেই সব অপ্রত্যাশিত টুইস্টগুলো নিয়ে কথা বলতে, এমনভাবে যেন পুরো ঘটনাটা চোখের সামনে ঘটছে। হ্যাঁ, চলুন শুরু করি। আচ্ছা, গল্পের শুরুতেই তো ডক্টর স্টিভেন্সের সাজানো জীবনটা একদম লণ্ডভণ্ড হয়ে যায়, তাই না? হ্যাঁ, তার রোগী জন হ্যানসন আর তার রিসেপশনিস্ট ক্যারল রবার্টস দুজনেই খুন হয়। আর খুনগুলো সাধারণ না, ভীষণ নৃশংস। হ্যানসনের পিছে ছুরি মারা, ক্যারলের মুখে অ্যাসিড। উফ, এগুলো যেন শুধু খুন নয়, মনে হয় কোনো বার্তা দিতে চাইছে খুনি। বিকৃত একটা বার্তা, হ্যাঁ। আর তখনই গল্পে আসে ডিটেকটিভ ম্যাকগ্রিভি, যার সাথে স্টিভেন্সের একটা পুরনো হিসেব ছিল। ঠিক। আগে স্টিভেন্সের এক রোগীর হাতে ম্যাকগ্রিভির পার্টনার খুন হয়েছিল, তো সেই থেকে একটা রাগ বা বলা যায় বিদ্বেষ ছিল স্টিভেন্সের ওপর। শুরু থেকেই ম্যাকগ্রিভি ধরেই নিয়েছিল স্টিভেন্সই দোষী। নিরপেক্ষ তদন্তের আর সুযোগ কই? একদম। যদিও তার জুনিয়র পার্টনার অ্যাঞ্জেলি, সে প্রথমে কিছুটা অন্যরকম ছিল, অতটা নিশ্চিত ছিল না। একদিকে পুলিশের এই চাপ, আর অন্যদিকে স্টিভেন্স নিজেই টার্গেট হয়ে যায়। হ্যাঁ, তাকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়, তার অফিসেও হামলা হয়। সে এক অদ্ভুত অবস্থা। এর মধ্যে আবার তার কয়েকজন রোগীর আচরণও খুব সন্দেহজনক হয়ে ওঠে। যেমন ধরুন হ্যারিসন বার্ক, যে সবসময় ভয়ে ভয়ে থাকে। অথবা টেরি ওয়াশবার্ন, একজন তারকা কিন্তু ভেতরে ভেতরে খুব বিপর্যস্ত। আর ঠিক তখনই আসে অ্যান ব্লেক, রহস্যময়ী সুন্দরী। স্টিভেন্স তো আবার তার প্রতি বেশ আকৃষ্ট হয়ে পড়েন। কিন্তু প্রশ্ন হল, অ্যান ব্লেকের আসল উদ্দেশ্যটা কি? সে কি সত্যিই সাহায্য করতে এসেছে, নাকি এটাও কোনো ফাঁদ? পরিস্থিতি যখন এরকম জটিল, পুলিশও খুঁজছে, খুনিও খুঁজছে, তখন স্টিভেন্স বাঁচার জন্য এক প্রাইভেট ডিটেকটিভকে নিয়োগ করে, নরম্যান মুডি। বেশ অদ্ভুত চরিত্র, তাই না? হ্যাঁ, বেশ মজার, কিন্তু তার শেষটা খুব দুঃখজনক। ঠিক। তদন্ত শুরু করতে না করতেই মুডিও খুন হয়ে যায়। তখন তো স্টিভেন্সের অবস্থা আরও খারাপ, একেবারে কোণঠাসা। পালানো ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তার পুরো জীবনটাই যেন ভেঙে পড়ছে, কাজের জায়গা, ব্যক্তিগত সম্পর্ক, সব। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। স্টিভেন্স এয়ারপোর্টে বসে আছে, হঠাৎ কয়েকজন ইটালিয়ান যাজকের কথায় একটা নাম শুনতে পায়, ডন ভিন্টন। এই নামটাই যেন একটা ক্লু, অন্ধকারে একটু আলোর মতো। কিন্তু তারপরেই আসে সবচেয়ে বড় ধাক্কাটা। ডিটেকটিভ অ্যাঞ্জেলি, যাকে স্টিভেন্স ভরসা করতে শুরু করেছিল, সেই বিশ্বাসঘাতকতা করে। এটা শেলডনের লেখার একটা ক্লাসিক টুইস্ট, তাই না? যাকে বন্ধু বাবা হচ্ছে সেই আসলে শত্রু। সাংঘাতিক। হ্যাঁ, জানা যায় অ্যাঞ্জেলি আসলে কাজ করছিল অ্যান ব্লেকের স্বামীর জন্য, অ্যান্টনি ডিমার্কো। ডিমার্কো? সে তো একজন বিরাট ব্যবসায়ী। বাইরে তাই, কিন্তু আসলে সেই মাফিয়া ডন, সম্ভবত সেই ডন ভিন্টন। আচ্ছা। ডিমার্কোর ভয় ছিল অ্যান হয়তো থেরাপির সময় স্টিভেন্সের কাছে তার আসল পরিচয় বলে দিয়েছে। ও, আর সেই ভয় থেকেই সে স্টিভেন্স আর তার কাছের মানুষদের সরিয়ে দিতে চাইছিল। একদম। ক্ষমতার অপব্যবহার যাকে বলে। নিজের আসল চেহারাটা লুকাতে সে কতটা নিচে নামতে পারে। ক্লাইম্যাক্সটা তো ভাবলেই গায়ে কাটা দেয়। অ্যাঞ্জেলি স্টিভেন্সকে নিয়ে যায় ডিমার্কোর আস্তানায়, একটা নির্জন ফ্যাক্টরিতে। সেখানে স্টিভেন্সকে একেবারে মুখোমুখি হতে হয় ডিমার্কোর। জীবন মৃত্যুর লড়াই। কিন্তু এখানেই ডক্টর স্টিভেন্সের অন্য রূপটা বেরিয়ে আসে, একজন সাইকো অ্যানালিস্ট, কিন্তু বাঁচার জন্য তাকেও হিংস্র হয়ে উঠতে হয়। হ্যাঁ, নিজের ভেতরে সেই আদিম সত্তাটাকে জাগিয়ে তুলতে হয়। আর শেষ পর্যন্ত ডিমার্কোকে সে হারাতে পারে। ডিমার্কোর মৃত্যু হয়। এই শেষ লড়াইটা শুধু শারীরিক না, মানসিকও। ঠিক। যে মানুষটা সারা জীবন অন্যের মন নিয়ে কাজ করেছে, তাকে নিজের জীবন বাঁচাতে চূড়ান্ত হিংস্রতার পথ বেছে নিতে হচ্ছে। এখানেই বইটার নামটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে, দ্য নেকেড ফেস। মানুষের আসল চেহারাটা।
হ্যাঁ, চরম বিপদে পড়লে বা চরম চাপে পড়লে আমাদের সভ্যতার মুখোশটা হয়তো খসে পড়ে, বেরিয়ে আসে ভেতরের সেই আসল রূপটা। স্টিভেন্স বেঁচে ফেরে, কিন্তু তার মনে একটা গভীর প্রশ্ন থেকে যায়, ভালো আর মন্দের ভেতরে সীমারেখাটা আসলে কতটা পাতলা? আর পরিস্থিতির চাপে সেটা কত সহজে মুছে যেতে পারে। বইটা পড়ার পর আসলেই মনে হয় আমরা যে সভ্যতার মুখোশ পরে থাকি সেটা কতটা ঠুনকো। একটু চাপ পেলেই কি আমাদের ভেতরের অন্য কেউ বেরিয়ে আসে? সেই প্রশ্নটাই শেলডন আমাদের জন্য রেখে গেছেন। ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?